বলতে পারি, যেটা ঠিক সেটা বলতে পারি। তো সেই কারণেই হয়তো কেউ কিছু করতে চাইলেও সেটা কেউ করে উঠতে পারে। আমি ভীষণ ঠোঁট কাটা। যদি নিজের শিরদাঁড়াটা সোজা রাখতে পারে এবং কাউকে ভয় না পেয়ে নিজের কথাটা বলতে পারে, তাহলে আমার মনে হয় তার সাথে খারাপ কিছু হওয়ার চান্সটা খুব কম। লোককে ট্রাস্ট করে ফেলি খুব সহজে, বাট আমি খুব ভালো মানুষ চিনতে পারি, এটা আমি বলতে পারি। সেটা আমাকে ইন্ডাস্ট্রি শিখিয়েছে। ছোটোর থেকে ভীষণ ম্যাচিওর, সেটার একটা কারণ আমি খুব ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। বিকজ দেখার পর বলে না যে বাকি ভালো হচ্ছে, তখন ওই সব কিছু চলে যায়। তখন মানে ঠিক আছে, এই অ্যাপ্রিসিয়েশনগুলো পাওয়ার জন্য আমি এই কষ্টটা করতে পারি। এই মুহূর্তে আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন তেঁতুল পাতা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ঋতব্রতা। প্রথমেই তোমায় কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই বলো, তেঁতুল পাতা শেষ হয়েছে, তবে আর কি কাজ আসার সম্ভাবনা রয়েছে আগামী দিনে? দেখো, এইটা প্রথমবার আমার এতদিনের কেরিয়ারে, যে এতদিন মানে ওই 7 বছরের কেরিয়ারে, যে আমি এতটা লম্বা একটা গ্যাপ নিয়েছি। এর আগে তো ব্যাক টু ব্যাক কাজ করেছি। এই গ্যাপটা নেওয়ার কারণ হচ্ছে একটু ভালো কাজ করা। আর যেটা আমরা সবাই জানি, সিরিয়ালের শুটিং করতে করতে যেটা হয় যে আমরা অন্য কিছু করার সময় পাই না, মানে নিজেদেরকে এক্সপ্লোর করারই সময় পাই না। তো এই গ্যাপটা আমি সেই কারণেই নিয়েছিলাম যে অন্য দিকে যদি একটু নিজেকে এক্সপ্লোর করা যায়, যেমন সিরিজ বা কোনো ছবির কাজ। তো সেই সব কিছু নিয়েই এখন আর কি কথাবার্তা চলছে। তারপর নিজের জন্য একটু সময় বার করা। ড্রাইভিংটা জানতাম না, সেটা শিখলাম। সুইমিংটা শিখলাম, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই সব মিলিয়েই চলছে। আগামী দিনে কাজ শুরু হবে। আচ্ছা, একটা কথা বলো, সেই প্রথম লাইট ক্যামেরা অ্যাকশন, ওই দিনটার কথা মাথায় আসে? ওই দিনের কথা সবসময় মাথায় আসে, কারণ ওইখান থেকেই শুরু। শুরু কিভাবে ইন্ডাস্ট্রিতে পা রাখা কিভাবে, মানে একদম যদি ডে ওয়ানের কথা মনে করাই? তাহলে বলবো যে সবটা খুবই আনপ্ল্যান্ড হয়েছিল। প্রথম দিন যখন একটা অডিশনের জন্য ফোন করেন, আমি যেতে চাইনি। ভেবেছিলাম অডিশন ছিল? সেটা অনেক বহু মানে আগের কথা বলছি তোমাকে, আমি কোভিডের আগের কথা বলছি। সেই সময় একটা অডিশনের জন্য আমার কাছে ফোন আসে। তো আমি বলেছিলাম যে না না, যাবো না। তো মা বললো যে ঠিক আছে তুই যখন বাট মায়ের ইচ্ছে ছিল। তো সেখান থেকে অভিনেত্রী হওয়ার এই ইচ্ছেটা বাড়ি থেকেই প্রথমে শুরু? বাড়ি থেকে, হ্যাঁ। অনেকের কাছেই এটা শোনা যায় যে বাড়ির সাপোর্টটা থাকে না, বাট আমার কাছে ঠিক উল্টোটা, বাড়ির ফুল সাপোর্ট ছিল। তো পরে আবার একটা কল আসে অডিশনের জন্য, সেখানে যাই এবং গিয়ে ভীষণ খারাপ একটা অডিশন দিয়েছিলাম, কারণ কিছুই জানতাম না আমি। বাট তারপরে একটা অডিশন দিই, যেটা কোনো রকমের স্ক্রিপ্টটা জাস্ট মুখস্থ করে বলে দিয়েছিলাম। তো তারপরে সেটা হয়। স্টার থেকে আমাকে ফোন করে। প্রথম কাজ এখানে আকাশ নীল, সেটাও করব না বলেছিলাম। পরীক্ষা চলছিল, তখন আমি স্কুলে পড়ি। বাট তারপরে কি মনে হলো যে একবার গিয়ে দেখি, এক্সপিরিয়েন্স করি যে বিষয়টা কি। তো সেই এক্সপিরিয়েন্স করতে এসে আমি এই গোটা ব্যাপারটাকে ভালোবেসে ফেলেছি, ব্যাস। তারপর যে আটকে গেছি, আর আমি এখান থেকে বেরোতে চাই না। এই যে প্রসিডিওর, এই যে 14 ঘন্টা কাজ, কখনো যখন শুরু করেছিল কখনোই মনে হয়েছিল যে এতটা সময় পরিবারের সঙ্গে সময় দিতে পারছে না, কোনো সোশ্যাল লাইফ থাকছে না? কখনো শুরুর দিকে যেহেতু সব কিছুর সঙ্গে কোপ আপ করতে একটা সময় লাগে, সেই কখনো ওই হেজিটেশনটা এসেছিল কোনো দিন? না দেখো, সেটা আমার ক্ষেত্রে আসেনি। তার কারণ হচ্ছে, প্রথমত আমি কাজটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আর সবাই আমার আগে, আমার সিনিয়র যারা, তারা যে স্কেডিউলটা পেয়েছিল, মানে কোনো টাইম লিমিটেশন ছিল না, আমি সেটা পাইনি। আমি 14 ঘন্টা পেয়েছি। তো আমি ভীষণ প্রিভিলেজড মনে করি নিজেকে, যে 14 ঘন্টার পরেও তো আরও 10 ঘন্টা থাকে, সেখানেও তো আমরা কিছু করতে পারি। আর এরকম না যে সবসময় আমরা শুটিংয়ে ব্যস্ত থাকি। স্টুডিওতে যাওয়ার পর অনেকটা সময় আমরা এমনিই বসে থাকি। তো সেই সময় নিজেকে অন্য কিছু দিয়ে এঙ্গেজ করে রাখা, এগুলো করতাম। আর যেহেতু বিষয়টাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তখন না এটা মনে হয়নি যে এতক্ষণ কিভাবে কাজ করব। বা আমার বন্ধুরা তখন ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আমি কোথাও যেতে পারছি না, আমি স্টুডিওতে। আর লাকিলি আমার প্রথম প্রপার প্রজেক্ট যদি বলো তো কন্যাদান। কন্যাদানে যেহেতু অনেকগুলো ট্র্যাক ছিল, সেই কারণে না আমাদের মানে ওই রকম রিগারাসলি কিছু হতো না। মানে একজনের শুটিং থাকলে একজন একটু অফ পাচ্ছে, তো সেটা হয়নি। সেটা পরে যখন আমি একদম ইন্ডিভিজুয়াল হিরোইন হিসেবে আমাকে যখন স্নেহাশিস দা লঞ্চ করলেন, আমি ওনার কাছে সব সময় গ্রেটফুল, এই মানুষটার কাছে। বিকজ উনি প্রথম আমাকে নিয়ে ভেবেছিলেন যে একে একটা ফেস করা যেতে পারে একটা প্রজেক্টে। তো সেখান থেকে আমার শুরু, তখন বুঝতে পারলাম যে চাপটা কি হয়।
মানে একটা সেকেন্ড আমি বসতে পারিনি। তার আগে তো যেমনটা বললে একটু গ্যাপ পেতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বসতে না পারা বা রেস্ট না পাওয়া, যখন সবাই টেলিকাস্ট দেখার পর বলে না যে বাকি ভালো হচ্ছে, তখন ওই সব কিছু চলে যায়। তখন মানে ঠিক আছে, এই অ্যাপ্রিসিয়েশনগুলো পাওয়ার জন্য আমি এই কষ্টটা করতে পারি। যতগুলো বছর কাজ করেছো, বিট হিরোইন লিডে করো বা তুমি সাইড ক্যারেক্টার করো, ইন্ডাস্ট্রি তোমার সঙ্গে কতটা বন্ধুর মতো মিশেছিল? দেখো, অনেকের অনেক কিছু শুনেছি, খানিকটা দেখেওছি, তবে আমার সাথে না কখনো সেরকম কিছু খারাপ হয়নি। তার তার একটা কারণ এটাও হতে পারে যে খারাপ করতে চাইলেও আমার আমি না ভীষণ ছোটোর থেকে ভীষণ ম্যাচিওর্ড। সেটার একটা কারণ, আমি খুব ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। আমি ভীষণ ঠোঁট কাটা, তাই আমি ভীষণ বলতে পারি, যেটা ঠিক সেটা বলতে পারি। তো সেই কারণেই হয়তো কেউ কিছু করতে চাইলেও সেটা কেউ করে উঠতে পারেনি, সেটা একটা কারণ। তো আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো। মানে আমার এখনো অবধি তাজ ব্ল্যাক কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। ফ্রেশার যেটা বলি, ফ্রেশার অর্থে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তুমি যতটা ভেবে ভেবে বললে, বোঝা যাচ্ছে অনেক কিছুর মধ্যে দিয়ে হয়তো তুমি গেছো, যেটা হয়তো তুমি ওভারকাম করে এসছো বা তোমার সঙ্গে ঘটতে গিয়েও ঘটেনি। যদি কয়েকটা ইনস্ট্যান্স জানতে চাই, তুমি তোমার যদি প্রবলেম না থাকে তাহলে শেয়ার করতে পারো। না দেখো, তুমি যেটা বললে ফ্রেশার হিসেবে, সেখানে সিনিয়র আর্টিস্টদের থেকে কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো খারাপ কিছু কিন্তু আমি কোনোদিনও পাইনি। মানে দিস ইজ ভেরি ট্রু। আর আমার কেরিয়ারের প্রথম দিকে আমি অরিন্দম গাঙ্গুলিকে পেয়েছিলাম বাবা হিসেবে। আমরা একটা লম্বা প্রজেক্ট করেছি দীর্ঘদিন, 2.5 বছর ধরে। তো ওরকম ভালো একটা সিনিয়র যে হাত ধরে কাজ শিখিয়েছে সেই সময়টা, বা তার আগে আর এখানে আকাশ নীলের যে ডিরেক্টর ছিলেন, তিনি প্রথম আমাকে ওই একজন বলেছিলেন যে তুই কোনোদিন এটা ছাড়িস না, তুই পারবি। তো ওইটা আমার মাথায় কোথাও একটা এখন অবধি থেকে গেছে। খারাপ কিছু, দেখো খারাপ কিছু অনেক অনেক কিছুই হয় আমাদের সাথে, বাট সেটাকে না কেউ যদি সেটার মধ্যে ভেসে যেতে চায়, তার জন্য সেটা খারাপ হয়ে যায়। কিন্তু কেউ যদি নিজের শিরদাঁড়াটা সোজা রাখতে পারে এবং কাউকে ভয় না পেয়ে নিজের কথাটা বলতে পারে, তাহলে আমার মনে হয় তার সাথে খারাপ কিছু হওয়ার চান্সটা খুব কম। স্পষ্টবক্তা হয়েও তো অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। আমরা দেখেছি বহু সিনিয়র আর্টিস্ট কাজ পান না, সেখানে দাঁড়িয়ে তুমি বলছো আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট ইজ গুড সামহাউ। কিন্তু কখনো ওটার জন্য এরকম হয়েছে কাজ এসছে তবু চলে গেছে, পাওনি, বা তোমার সাইন করেছো তারপর দিন জানতে পারলে তুমি নেই? না, এরমটা এখন অবধি হয়নি। বরং এইটার জন্য আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি। বিট প্রডিউসার, বিট ডিরেক্টর, বিট কো আর্টিস্ট, আমি সাপোর্ট পেয়েছি যে অ্যাটলিস্ট আই হ্যাভ দ্য গাটস টু, মানে সত্যিটা বলার মতো ক্ষমতাটা তো সবার থাকে না। অনেকে ভয়ও পেয়ে যায় যে এটার পরে কি আসতে পারে আমার কাছে, বাট আমি সেটা কোনোদিনও পাইনি। কিন্তু পরিচিত ফেস, তুমি অনেকটা টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক রকমের ট্রোলিংও কিন্তু ফেস করতে হয়েছে। এবং তেঁতুল পাতার সময় আমরা দেখেছি তোমার সঙ্গে একজনকে সম্পর্কে জড়িয়ে দেওয়া এবং অনেক রকমের কথা। সেগুলোকে কিভাবে ডিল করো তোমার পরিবারের কাছে, তুমি কিভাবে ডিল তো করেছো? এখানেও না সেম, আমার পুরো ইউনিট, আমার তখন যে টিম ছিল, তেঁতুল পাতার যে টিম বলো বা তার আগেও আমি যেখানে যেখানে কাজ করেছি, তারা প্রত্যেকেই আমাকে ভীষণভাবে না আগলে রাখে, ইনফ্যাক্ট চ্যানেলও। তো যখন এই ঘটনাটা ঘটে, আমি একটু, মানে এটা আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এরকম একটা কিছু ঘটেছিল, যেটা আমাকে নিয়ে এরকম এত কিছু লেখালেখি হচ্ছিল। তো আমি ন্যাচারালি, খুব বেশি বয়স তো আমার হয়ে যায়নি, আমি একটু ঘাবড়েই গেছিলাম যে এটা কী হচ্ছে আর কি। তো সেই সময় আমি শেয়ার করি কথাটা আমার কো আর্টিস্টদের সাথে, ডিরেক্টোরিয়াল টিমের সাথে, চ্যানেলের সাথে। তো তখন তারা খুব ভালো করে ঠান্ডা মাথায় আমায় বুঝিয়েছিল যে এগুলো না করবে কিছু লোক, ঠিক আছে। আমি বলছি না, দেখো তোমাদের অনেকের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, যখনই আসো আমাদের প্রচুর আড্ডা হয়, কথা হয়, বাট কিছু কিছু মানুষ আছে যাদেরকে এক লাইন বললে তারা সেটা হয়তো 8 লাইন করে দেয়, যেটা খুব খারাপ। তো আমার সাথেও সেরকম কিছুই হয়েছিল, আমি বুঝতে পারিনি যে উনি ওরকম,
তারপরে জানলাম উনি সবার নামেই নাকি এরকম একটা কিছু করতে থাকেন, সেটা আমি পরে খবর পাচ্ছি আস্তে আস্তে। অন্যান্য অনেকে ফোন করে করে আমায় বলছেন যে উনি তো এরকম সবার সাথেই করেন, নাথিং নিউ, তুই চাপ নিস না এটা নিয়ে, আমরা সবাই জানি, তুই আমাদের কাছে ভীষণ ক্লিয়ার, তো এইটা নিয়ে চাপ খাওয়ার কোনো বিষয় নেই। তো সেটা আমার বাড়ির লোকও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল যে না, আমরা জানি কি হচ্ছে কি হচ্ছে না, সো এত চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো তারপর থেকে না আমি বিষয়টা আমার কাছে আস্তে আস্তে খুব লাইট হয়ে গিয়েছিল যে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখলাম যে হ্যাঁ উনি, ওনার প্রোফাইলে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ উনি সত্যিই তো। তখন আরো একটা কথা উঠেছিল যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তার সঙ্গে মানে এই বিষয়টাও খুব উঠেছিল যে তোমার যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে তুমি ব্রেকআপ করে এখন প্রেজেন্ট যে তোমার কো-অ্যাক্টর রয়েছে তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছো। এগুলো ভীষণ, মানে এগুলো যারা আমাকে খুব কাছ থেকে চেনে বা এই যে বলছো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে, শুনলে হাসবে, কারণ এগুলো খুব খুব বানানো এবং খুবই মিথ্যে কথা। আমার বলতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট তারপরে আমার কাছে এরকমও ইনস্ট্রাকশন এসেছিল যে পার্টিকুলারলি ওই মানুষটাকে যেন আমি আমার মানে কোনো কোনো রকম কোনো প্রজেক্টের আগে বা পরে বা মাঝে কোনোদিনও যেন ইন্টারভিউ না দিই, এবং সেটা যিনি আমায় বলেছিলেন তার কাছে আমি অগেন ভীষণভাবে গ্রেটফুল সবসময়। তো তার কথা আমি প্রচণ্ড শুনি এবং দেবো না, কি যায় আসে তাতে, কি লিখবে ও, হয়তো এরপরে এটাও লিখতে পারে যে আমার প্রচণ্ড অ্যাটিটিউড, প্রচণ্ড ট্যান্ট্রামস, আমি তাকে ইন্টারভিউ দিই না, বাট আমার তাতে আর কিছু যায় আসে না। আচ্ছা আমার একটা কথা বলো যে আমরা সবটাই জানি সবটাই বুঝি কিন্তু তাও একটা আমরা জানি একটা একটা ইয়ে তো থাকে যে পাড়া প্রতিবেশী সোসাইটি কি ভাবছে, একটা সেই স্টেটমেন্ট থাকেই। আমরা জানি যে কে কি ভাবছে আমাদের কোনো যায় আসে না, তবু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কি কোথাও মাথায় এসেছিল যে আমার পাড়ায় লোকেরা কি ভাবছে, আমার ইমেজটার কি হবে, এই যেহেতু একদম শুরু তোমার, তুমি যেমনটা বলে প্রথমবার আমার এরকম একটা হয়েছে, ওই জিনিসটা কি কখনো মাথায় এসেছিল? দেখো এত কিছু যদি আমি একা ভেবে ফেলি তাহলে বাকিরা কি ভাববে, আমি ওই জন্য এত কিছু ভাবিনি, আমি আমার কাজটা খুব মন দিয়ে করি। আর সব থেকে বড় কথা হচ্ছে এরম একটা কথা উঠেছিল, তার আমি মনে করি তার সব থেকে বড় কারণ আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা ছিল, যেটা কিন্তু পুরোটাই অভিনয়। হ্যাঁ, অভিনয়, আর ডেফিনেটলি উনি খুব একজন সিনিয়র অভিনেতা এবং ভীষণ সাপোর্ট করেছিলেন আমাকে। ইনফ্যাক্ট আমাদের ডিরেক্টর যিনি লিখতেন, আমাদের রাইটার, প্রত্যেকের ওটা একটা মিলিত কাজ। সেইখান থেকে যদি এটা মনে হয়ে থাকে তাহলে মনে করি আমরা এটা আমাদের পাওয়া, এটা যদি কারোর মনে হয়ে থাকে তাহলে এটা আমাদের পাওয়া। এবং আমি জানি না উনি কেন এটা লিখেছিলেন, আমি ওনাকে এরকম কোনো কথা বলেছি বলে তো আমার মনে পড়ছে না, বাট হ্যাঁ উনি, যেটা আমি আজকে বলতে পারি যে পুরো ইন্টারভিউটা রেকর্ড করলেন, বাট রেকর্ডিংটা কমপ্লিট করে খুব পার্সোনালি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, এবং তাতে আমি খুব ভালো একটা উত্তর দিয়েছিলাম যে না আমরা ভীষণ, উনি আমার থেকে অনেকটা বেশি সিনিয়র এবং আমরা খুব ভালো বন্ধু, 14 ঘন্টা একটা জায়গায় থাকতে হলে যে সম্পর্কটা রাখতে হয়, ভালো কাজ করা যায়, ঝামেলা করলে আমি কি করে সিন করব, আমি আমার কোয়ার্টিস্টের সাথে ঝামেলা করতে পারি না। তো সেইটাকে পরের দিন আমি দেখলাম উনি একটা দারুণ নিউজ করেছেন, তাতে ওনার প্রচুর ভিউজ হয়েছে, তারপরে সেখান থেকে নানা পোর্টালস এইসব খবর নিয়ে ইয়ে করলো। তো আমি আমি তখন যেহেতু ফার্স্ট টাইম ছিল ডেফিনেটলি একটু ঘাবড়ে গেছিলাম, আর সবাই বললো দেখিস ম্যাক্সিমাম 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, তারপরে সবাই এটা ভুলে, মানে দ্যাটস ভেরি ট্রু, সেটা তো হলো। এবার এটা যদি সত্যি হতো তো এখনও তো ঘটনাটা চলতো, নয় তো? তো এখন এটা এবার আস্তে আস্তে এগুলো তো ইউজ টু হয়ে গেছি। তোমরা যখন ধারাবাহিকে কাজ করো 14 ঘন্টা যেমনটা বলছি, ফ্যামিলি হয়ে যায়, ওটা ফার্স্ট হোম বলা যায়, কারণ তখন তোমার বাড়িতে হয়তো সময়টা অনেকটা কম কাটাও। ইউনিটের মধ্যে ইউনিটটাই পরিবার হওয়াটা ভীষণ জরুরি। কতটা পরিবার পেয়েছিলে ওই ইউনিটটার এবং কতটা মিস করো? প্রচণ্ড মিস করি, অ্যাকচুয়ালি মিস করি না বলাটাই বেটার, বিকজ সবার সাথেই টাচে আছি, সবার সাথেই প্রায় এভরি অল্টারনেটিভ ডে কথা হচ্ছে, দেখা হচ্ছে, ওই বন্ডিংটা এত ভালো। ইনফ্যাক্ট আমি বলবো না যে আমার লাস্ট প্রজেক্টটা, আমি একদম প্রথমে যে প্রজেক্ট করেছি এখানে আকাশ নীল অনামিকাদির সাথে আমার এখনও প্রচণ্ড ভালো, জাস্ট একটু আগেই কথা হলো। তারপর কন্যাদানেও যদি বলো, সব বোনেদের এখনও একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে যেটা এখনও প্রত্যেক দিন আপডেট সেটাতে যায়। তো সবার সাথে আমার সেই সম্পর্কটা এখনও আছে, মানে বিট টেকনিশিয়ানস দাদারা, বিট ডিরেক্টোরিয়াল টিমের কেউ, কো আর্টিস্ট, সবার সাথে। তেঁতুল পাতা যেহেতু রিসেন্টলি শেষ হয়েছে তো ডেফিনেটলি মিস করি, ওখানে খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো সবার সাথে, বিশেষ করে ভেঞ্জিলা, অনিন্দিতা দি, ডিরেক্টোরিয়াল টিম,
তো সবাইকেই খুব মিস করি। আচ্ছা, আমরা বলছি যে তেঁতুল পাতার কথা, তোমারই তেঁতুল পাতা একজন কো অ্যাক্টর, তিনি প্রয়াত হয়েছেন। তার সঙ্গে কীরকম বন্ধুত্ব ছিল এবং একটু যদি বলো তার বিষয়ে। এটা আমার সাথে প্রথম কাজ ছিল প্রণবদার। তো আমি না, বিশ্বাস করো, আমি যেরকমটা তোমাকে কালকেও বলছিলাম যে আমি ফার্স্টে বিশ্বাস করিনি, কারণ বয়সই কত। তো যখন খবরটা আমি শিওর করলাম, আমার ডিরেক্টরকে ফোন করে শিওর করলাম যে এটা কি ঠিক, বললো যে হ্যাঁ। তো ভীষণ ভীষণ খারাপ লেগেছিল, কারণ সব সময় না ভীষণ মজা করতো, ভীষণ আনন্দ করতো। যখনই ওদের সিন থাকতো আসতো, আর আমাকে খালি বলতো, আমি কোনোদিনও মানে একটা স্পেশাল একটা প্রিপারেশন সেটা আমি কখনো খাইনি। তা আমাকে খালি, প্রণবদা ভীষণ রান্না করতে ভালোবাসতেন, এবং ওনার আমি শুনেছি বাড়িতে একটা আলাদা মাটির রান্নাঘর টাইপের করেছিলেন কোনো একটা শো করবেন বলে। তো আমাকে বলেছিল যে তুই আসিস আমার বাড়িতে, আমি তোকে করে খাওয়াবো, এখানে তো অনেক লোক, এত লোকের জন্য তো আনা পসিবল না, আমি এখানে আনতে পারি। আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমাকে এখানে আনতে হবে না, আমি যাবো খেতে। বাট আনফর্চুনেটলি সেটা আর হলো না। ভীষণই খারাপ লাগছে, মানে এগুলো নিয়ে না কিছু বলার নেই। আমরা কি বলবো, আমরা খুব জোর বলতে পারি খারাপ লাগছে, কনসোল করতে পারি, বাট যাদের ফ্যামিলি থেকে যাচ্ছে, যার যাচ্ছে, তারা বোঝে। এখান থেকে আসবো যে উনি কাজ পাচ্ছিলেন না বহুদিন, যে খবরটা আমাদের কাছে ছিল যে কাজের খোঁজ করছিলেন, এবং তার জন্য প্রযোজকদের কাছেও গেছেন, পরিচালকদের কাছেও গেছেন, এবং কোয়ার্টিস্টদের সঙ্গে ওনাকে যোগাযোগ করেছিলেন। এই যে এখান থেকে ডিপ্রেশন তৈরি হওয়া, কাজ না পাওয়া, এবং কাজের জন্য একটা অপেক্ষা করা, কেউ স্বেচ্ছায় 1 মাস 2 মাস গ্যাপ রাখলো একরকম, কিন্তু যে কাজ চাইছে সে কাজ পাচ্ছে না, তারপরে যে ডিপ্রেশনটা, আর এই জেনারেশনটা, আমি বলবো তোমাদের সময়টা, তোমাদের এই জিনিসটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গিয়েছে। কি বলবে তোমার ক্ষেত্রে, যে এই যে কাজ না পাওয়া এবং কাজ কমে আসছে, কখনো এটা নিয়ে ভাবায়? ডেফিনেটলি ভাবায়। দেখো, এরকম বড় বড় কিছু চ্যানেলস বন্ধ হয়ে যাচ্ছে, কোল্যাপস করে যাচ্ছে, প্রজেক্টেরও কোনো গ্যারেন্টি নেই। প্রজেক্ট হলো 3 মাস। 3 মাস, ইনফ্যাক্ট আমারই একটা প্রজেক্ট এরকম হয়েছিল। তো এখন না সব কিছুই ভীষণ আনসার্টেন, জীবনটাই তো খুব আনসার্টেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, সেখানে কাজ তো ডেফিনেটলি। এটা আমি প্রণবদা চলে যাওয়ার পর কাল থেকে খুব ফেসবুকে দেখছি যে এরম কাজ পাচ্ছিলেন না বলে খুব ডিপ্রেশনে ছিলেন। আমার মনে হয়, মানে আমি সত্যি জানি না এগুলো সলিউশন কী। আমিও এই ইন্ডাস্ট্রিতেই কাজ করি, আমিও একজন অভিনেত্রী, কিন্তু আমি সত্যিই জানি না এগুলোর কী সলিউশন। বা না, আমি বলছি যে তোমারও হয়তো এমন অনেক সময় হয়েছে যখন তুমি ভীষণ ডাউন গেছো, সেই সময়গুলোকে ওর পাশের কারোর সঙ্গে কথা বলা বা নিজের কাছের কোনো মানুষের সঙ্গে সেটা শেয়ার করা, এটাই হয়তো এখন এই সময়টা ভীষণ কমে যাচ্ছে, কারণ স্পেস, মানুষ নিজের সঙ্গে নিজেই কথা বলে এবং নিজের মতো নিজে থাকে। এইটা কতটা খারাপ বলে তোমার মনে হয়? এটা আমি আমার কোনো কিছুতে খারাপ লাগলে বা কোনো কিছুতে যদি আমি ডিপ্রেসড, আমি বলবো না, এটা অনেক বড় একটা টার্ম, যখন খুব লো ফিল করি, তখন আমি না ভীষণ এই বিষয়ে খুব একটা এক্সপ্রেসিভ না, আমি বলতে পারি না, ইনফ্যাক্ট আমার মাকেও বলতে পারি না যে আমার কী প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে না এটা নিজের সাথে নিজে ডিল করি। এটা একদিক দিয়ে যেমন ভালো, আরেকদিক দিয়ে খারাপও, কারণ তোমার কাছে হয়তো সেই প্রবলেমটা সলিউশন নেই যেটা তুমি আর 5টা লোককে বললে সেটা সলিউশন পেতে পারো। তো এটা ডেফিনেটলি খারাপ লাগে। দেখো, আমারও অনেক সময় এরকম, আমি ভীষণ কাজ পাগল একটা মানুষ। আমি বলছি না এইবারের এই এত লম্বা গ্যাপটা আমি ইচ্ছাকৃত নিচ্ছি না, কাজের অফার এসছে, কিন্তু আমি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এবার মানে একটু ওয়েট করছি, একটু অন্য কিছু করার জন্য, একটু মানে অন্য রকম কিছু করার জন্য। তো সেগুলোর জন্য প্রিপারেশন ডেফিনেটলি চলছে, কিন্তু এই যে বসে আছি, মানে বসে আছি ইন দ্য সেন্স কাজ হয়তো করছি, বাট রেগুলার বেসিসে কিছু করছি না, ডেলি সব করে করে আমরা অভ্যস্ত। সেখানে মাঝে মাঝে কিন্তু মনে হয় যে বাবা আর ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে, মানে ইরিটেশন হয়। তো এইটাই খুব খারাপ, এটা বাড়তে থাকলে আমার মনে হয় এটা ডিপ্রেশনের দিকে চলে যাবে, কিন্তু এটা আমি হতে দেবো না, একদমই হতে দেবো না। খুব তাড়াতাড়ি আমি কাজে ফিরবো, দেখা যাক কী হয়। কিভাবে ডিল করো এই সময়? বললাম তো, মানে নিজের সাথেই নিজে কথা বলি, নিজেকে বিজি রাখি কিছু একটা দিয়ে, কিছু একটা নতুন স্কিল লার্ন করার চেষ্টা করি। মানে নিজেকে ব্যস্ত রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যখন খালি থাকবে, তোমার যখন কিছু করার থাকবে না, তখন তোমার মাথায় হাজারটা চিন্তা আসবে যেগুলো খারাপ।
তুমি বসে থাকলে তোমার কখনো ভালো ফিল হবে না, কিন্তু তুমি বসে থাকলে তোমার মাথায় এটাই হবে, আসবে যে এটা কেন হচ্ছে না, ওটা কেন পারছি না, ওগুলো কখনই আসে না, ওগুলো নিয়ে আমার নাড়াচাড়া ভাববো। আর দেখা যায় যে এটা আমি আরেকজনের কাছ থেকে আমি শিখেছি যে যেটা নিয়ে তুমি ওভার থিঙ্ক করবে 99% চান্স সেটা কোনোদিনও হবে না, কিন্তু তুমি ভাবছো, তোমার মেন্টাল হেলথটা খারাপ হচ্ছে। তো সেটা আমি চেষ্টা করি যতটা সম্ভব না করার, নিজেকে ব্যস্ত রাখার, নানা রকম গেমস, নানা রকম নতুন নতুন স্কিল। আমি বলবো না আমি বিশাল বই পড়ি, আমার একদম ওই ধৈর্যটা নেই, বাট ভালো ভালো সিনেমা দেখা এটা তো একটা দারুণ কাজ আমার মনে হয় এখন যেটা আমি করছি। সারাক্ষণ ভালো ভালো মুভিজ সিরিজ এগুলো দেখছি, তাতে আমার মনে হয় আমার নিজের খানিকটা গ্রোথ হচ্ছে অভিনয়ের দিক থেকে, অনেকটা শিখতে পাচ্ছি। আর সিনেমা দেখা মানে শুধু দেখার মতো করে দেখা না, অভিনয় দেখা, ফ্রেম দেখা, সবটা আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। তো এগুলো দিয়ে নিজেকে ব্যস্ত রাখি যাতে খারাপগুলো মাথা থেকে বেরিয়ে যায়। ইন্ডাস্ট্রিতে বন্ধু পেয়েছো? বা বন্ধু হয়? হয় হয় বাট কিন্তু আমার কথা বলছো তুমি ভরসা করতে একটুখানি ভয় পাও। না, ঠিক উল্টোটা। আমি ভীষণ লোককে ট্রাস্ট করে ফেলি খুব সহজে, এবং তারপরে আমি থাকে। বাট আমি খুব ভালো মানুষ চিনতে পারি, এটা আমি বলতে পারি। সেটাও আমাকে শিখিয়েছে, কিন্তু সেটাও আমাকে ইন্ডাস্ট্রি শিখিয়েছে, আমি শিখে আসিনি। চিনতে পারি, বাট আগেন আমি না প্রিটেন্ড করতে পারি না যে আমার তোমাকে পছন্দ না, আমি তাও তোমাকে সামনে দেখে ভীষণ হাসবো কেমন আছো, আর পেছনে তোমার নামে 4টে খারাপ কথা বলবো। এটা আমি পারি না, এই কারণে আমাকে অনেকে পছন্দ নাই করতে পারে, সেটাতেও আমার কিছু যায় আসে না। আমি এটা আমার অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি নিজের কাছে ক্লিয়ার থাকি যে অ্যাটলিস্ট আমি মানুষের সাথে ফেক হলাম না, আমার তাকে ভালো লাগে না, আমি জাস্ট ইগনোর করলাম। তো ইগনোর করাটা আমার কাছে খুব সহজ, যাকে পছন্দ না জাস্ট ইগনোর, তার সাথে ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি বাজে কথা মিসবিহেভ একদমই না। হ্যাঁ, এবার কাজের জন্য যদি তার সাথে আমাকে কথা বলতে হয়, যতটুকু কাজের জন্য প্রয়োজন ততটুকুই বল। একটা জায়গায় সুসম্পর্ক রাখা এবং এগিয়ে যাওয়ার জন্য কোন কোন বিষয় তুমি ফলো করো? খুব বেশি ক্লোজ হয়ে গেলে মুশকিল, যতটা সম্ভব প্রফেশনাল সম্পর্ক বজায় রাখা, এবং যেটা বললাম যে প্রিটেন্ড না করা। তোমাকে যদি তাতে তুমি যদি মুখের ওপর তাকে খারাপটা বলো, সে কিন্তু পরে গিয়ে ভাববে অ্যাটলিস্ট তোমার মুখের ওপর বলেছে, আমার পেছনে তো আমাকে নিয়ে খারাপটা বলছে না। তো এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এক্সট্রা করে কিছু করি না, আমি যেটা আমি সেটাই। এবার যাদের খুব ভালো লাগে তারা আমার সাথে এখনও টাচে আছে, থাকবে, যাদের লাগে না তারা নেই। একদম আড্ডা তো এরকম চলতে থাকে, তবে শেষ করতে হবে আজকের মতো। কি বলতে চাইবে? যেমনটা বললে 7 বছর কি 8 বছর তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, সবচেয়ে বেশি কোন বিষয়টা তোমাকে হার্ট করেছে, কোন বিষয়টা নিয়ে আক্ষেপ রয়েছে, এবং কোন বিষয়টা মনে হয় হলে ভালো হতো? দেখো, হার্ট আমরা প্রতিনিয়ত কিছু না কিছুতে হতেই থাকি, তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। ছোটোখাটো বিষয়ে আমি ভীষণ ইমোশনাল ফুল, আমি ভীষণ ছোটো ছোটো বিষয়ে ভয় পেয়ে যাই, মানে কষ্ট পেয়ে যাই। আর যদি বলো আক্ষেপ, সবচেয়ে বেশি ভয় কোন বিষয়টা ইন্ডাস্ট্রিতে বা ঋতুব্রত পার্সোনালি কাছের মানুষকে হারাতে ভয় পায়, খুবই ভয় পায়। এই বিষয়টায় আমি ভীষণ, আক্ষেপ আমার কিছু নিয়ে নেই। আমি এটা সবসময় মনে করি যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ভগবান আছে, ওনার প্ল্যানটা বেস্ট প্ল্যান, এর থেকে বেটার কিছু হতে পারে না। আরেকটা কি বললে, কি হলে কিছু একটা, হ্যাঁ হলে ভালো তো, কিন্তু হলো না বা হাত থেকে বেরিয়ে গেল, বা তুমি হয়তো বিষয়টা নিয়ে এগোওনি বলে জিনিসটা ঘটেনি। না, এরকম কিছু নেই, যেটা যেটা এখনো অবধি হয়নি সেটা আগামী দিনে হবে। ভীষণ পজিটিভ, শেষ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য।